আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আরো একটি নতুন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লাইভ ক্লাসের মধ্যে আমরা জিএসটির যে বাংলা যেই গুরুত্বপূর্ণ যেই গদ্য আছে সেই গদ্যগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি জিএসটি ভর্তি পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে, এই মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা কীরকম আছে বা কতটুকু গোছানো হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দ্রুত তোমরা ক্লাস জয়েন হয়ে যাবা, পাশাপাশি তুমি তোমার বন্ধুকে একটু মেনশন করে জানিয়ে দিবা যে আজ ক্লাস শুরু হয়ে গেছে। আর ক্লাস শেষে কিন্তু তোমাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব, আর পিডিএফ পেলেই তোমরা সুন্দর মতো আমাদের আজকে যে ক্লাসটা আছে সেটা আমরা যে পড়াবো এবং তুমি যে পিডিএফটা পড়বা দুইটার সমন্বয় আশা করি তোমার একটা ভালো আউটপুট পাবা। তো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও, আমরা দ্রুতই ক্লাস শুরু করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমরা ইতিমধ্যে আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছো। তো সবাই একটু দ্রুত যুক্ত হবা, আমরা দ্রুত ক্লাসে শুরু করব। পাশাপাশি শেয়ার দিতে কিন্তু ভুলবা না, শেয়ার দিলে কিন্তু আমরা পিডিএফটা দিয়ে দেবো। জাস্ট শেয়ারটা দিয়ে ভাইয়াকে বলবা যে ভাইয়া পিডিএফ বা শেয়ার দিয়েছি, আমাদের পিডিএফটা দিন, আমরা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত তোমরা সবাই জয়েন হয়েছে। পর আমরা আজকে যে যে প্রশ্নগুলো দেখবো, যে অ্যানালাইসিস করবো, তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো প্রশ্ন আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এই কোশ্চেনগুলো থেকে ইনশাল্লাহ তোমরা জিএসটি ভর্তি পরীক্ষা বিরোটে বাংলাতে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবা। তো দ্রুত একটু সবাই যুক্ত হও, আমাকে একটু অ্যানসার করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা দ্রুত শুরু করে দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি এখন। ওকে ভাইয়া, তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেখো ভাইয়া, প্রথম যে প্রশ্ন আমরা দেখবো সেটা হচ্ছে আজকে আমরা যে বিষয়গুলো কথা বলবো সেটা হচ্ছে মাসি পিসি গল্প। আর এই মাসি পিসি লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে দেখা যাচ্ছে যে জিএসটিতে ভর্তি পরীক্ষায় তুমি যে ভর্তি পরীক্ষা দিতে যাবা, বিগত 3 বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস যদি তুমি করে দেখো তাহলে দেখতে পারবে যে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে তোমার একটা কোশ্চেন চলে আসে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিদের মধ্যে বা তোমার প্রাবন্ধিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন কবি বা প্রাবন্ধিক। তো তোমরা অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু খুঁটিনাটি জেনে নিবা। বাসা কোথায়, পিতৃপদত্তের নাম কোথায়, জন্মসালটা কত সাল, এবং ওনার যে বিখ্যাত উপন্যাসগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবা। তো দেখি আমরা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থানটা কোথায়, এটা খেয়াল করা। তো এখানে অপশনগুলো দেওয়া আছে মুন্সিগঞ্জের বিক্রমপুর, বিহারের পালামু, আর হচ্ছে আসামের কাছাড়া, আর বিহারের সাঁওতাল পরগনা। এই যে কথাগুলো বলা আছে এখানে একটু খেয়াল করো। তোমার ইতিপূর্বে বা তুমি ইন্টারমিডিয়েট প্রথম থেকে শুরু করে আজকে এই পর্যন্ত তুমি আসছো, তো বিভিন্ন পরীক্ষা দিয়েছ, অ্যাডমিশন বলো, তোমার হচ্ছে একাডেমিক লাইফের তোমার পাবলিক পরীক্ষা বলো, আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে পরীক্ষা আছে এগুলো তুমি দিয়েছো। তো তোমার অবশ্যই জানার কথা যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থানটা কোথায়। তোমরা অনেকে উত্তরটা দিয়েছো, দেখি একটু তোমরা কি উত্তরটা দিয়েছো। এই তো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই বলছো বিহারের সাঁওতাল পরগনা, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের এই জন্মস্থানটা হচ্ছে বিহারের তোমার হচ্ছে সাঁওতাল পরগনা। ঠিক আছে, তো সঠিক উত্তর আমরা বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে বিহারের সাঁওতাল পরগনা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। তোমাদেরকে আবার একটু কথা গুরুত্ব সহকারে বলছি আমি, তোমরা অনেক কবি পড়বা, অনেক কবি সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মধ্যে যে কবিগুলা, তার মধ্যে হচ্ছে এই মানিক বন্দ্যোপাধ্যায় অন্যতম। তো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তুমি অবশ্যই জেনে নিবা, কারণ হচ্ছে আমরা একটা বিখ্যাত উপন্যাস পাই। একটা বিখ্যাত উপন্যাস সেটা হচ্ছে পথের পাঁচালী, তারপর হচ্ছে পদ্মা নদীর মাঝি। এই যে বিখ্যাত উপন্যাসগুলো আছে এইগুলো নিয়ে তোমার হচ্ছে আমরা বিভিন্ন চলচ্চিত্র দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ হচ্ছে এগুলো সাথে বাংলাদেশের মানুষ রিলেটেড করতে পারে, সেই জন্য এগুলো আমাদের চলচ্চিত্রের মধ্যে দেখতে পাই। তো তোমরা অবশ্যই এই মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উপন্যাস, পথের পাঁচালী, বুদ্ধনাথের ইতি কথা যেগুলো আছে একটু চেষ্টা করবা। পরে আমরা আসি ভাইয়া, একটু দেখো, পরে আসি তুমি কি কথাটি শুনেছ। এই দেখো এই বাক্যের মধ্যে যেটা দেওয়া আছে, এই বাক্যতে তুমি কি এই কথাটি শুনেছ,
এই বাক্যে কি শব্দটি, এই যে দেখো কি শব্দ দেওয়া যেখানে দেওয়া আছে, এই কি শব্দটা ব্যাকরণ শব্দ থেকে। তোমাকে আমি আবার বলছি, তুমি যে ভর্তি পরীক্ষা দিবা, তুমি যে গদ্য পদ্য পড়বা, ওই গদ্য পদ্য পড়ে তোমার একটা আইকিউ আসতে হবে, একটা লেভেলে আসতে হবে, যে তোমার যে গদ্য পদ্যের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, কয় দীর্ঘিকার কি, কখনো কয় রসিকার কি দেওয়া, এমন যে এই শব্দের যদি মিনিং তুমি না বোঝো, কখন কোনটা ইউজ করতে হয় বা কখন কোনটা ব্যবহার করবো আমি, এটা যদি তুমি না বোঝো তাহলে তুমি জিএসটি ভর্তি পরীক্ষার যোগ্যতাই রাখো না বা পাশ করার যোগ্যতাই রাখো না। তোমাকে জিএসটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চান্স যদি পেলে, পাওয়ার পর তুমি কি করবো, তুমি যদি কি আবার কি রসিকার আবার কি দীর্ঘিকার যদি ব্যবহার না জানো, তোমাকে অবশ্যই বিষয় জানতে হবে। তারই ধারাবাহিকতায় দেখো তুমি কি এই কথাটা শুনেছো, এই যে একটা প্রশ্ন করলো এখানে যে কি দেওয়া আছে, এই কিটা কি, আসলে কিটা কি, এটা কি একটা সর্বনাম, প্রশ্নবোধক চিহ্ন, নাকি হচ্ছে অব্যয় হিসাবে, নাকি হচ্ছে বিশেষণ হিসাবে, এখন তোমাকে জানতে হবে এটা কি হিসাবে ইউজ হয়। তো দেখো, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ ভালো আছে। সৃষ্টি, তারপর হচ্ছে হ্যাঁ প্রমি বলছো, হ্যাঁ সাউন্ড এখন ঠিক আছে ভাই, আশা করি এখন ঠিক আছে। হ্যাঁ সুস্মিতা, ঠিক আছে ভাইয়া, ওকে। হ্যাঁ আমরা পাচ্ছি, তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে ভাইয়া, এটা হচ্ছে একটা অব্যয়। এটা কি ভাইয়া, অব্যয়। দেখো কিছু কিছু শব্দ তুমি একটু জিনিস খেয়াল করো, তোমাদেরকে আমি আবার বলছি যে তুমি জাস্ট কিভাবে বুঝবা এটা হচ্ছে অব্যয়। অব্যয় জিনিসটা তুমি কিভাবে বুঝবা, দেখো ভাইয়া আমি শুরুভাবে তোমাদেরকে বলছি, আজকে অব্যয়টা শিখাই দিব কিভাবে তোমাকে অব্যয়টা জাজ করতে হবে। অব্যয় মানে কি, দেখো তো অব্যয় শব্দটা যদি আমি লিখি, এখানে যদি অব্যয় শব্দটা আমি লিখি, খেয়াল করো তো, অব্যয়। আচ্ছা অব্যয় শব্দটা যদি আমি এইভাবে লিখি, বাদ দিয়ে দিলাম, আমি বাদ দেওয়ার পর এখানে কি আছে, ব্যয়। ব্যয় মানে কি করা, কোনো কিছু লস হওয়া বা ক্ষয় করা বা তোমার হচ্ছে শেষ করা। হ্যাঁ আমার কাছে 10 টাকা ছিল, আমি 2 টাকা ব্যয় করি, তার মানে আমার কাছে 8 টাকা আছে, মানে কমে গেছে। তো ব্যয় মানে হচ্ছে কি করা, কমে যাওয়া। এখন এই ব্যয়ের আগে যদি আমি একটা লাগাই, তার মানে কি, অব্যয়, কমে না বাড়েও না, তাই তো, এরকমই তো। অব্যয় মানে কি, অব্যয় মানে হচ্ছে স্থির অবস্থা, যেটা কখনোই কমবে না বাড়বে না। তো অব্যয় শব্দ মানে কি, অব্যয় শব্দ মানে হচ্ছে এমন শব্দ যে শব্দটা যে বাক্যে ইউজ হোক না কেন, যেই যার সাথে ইউজ হোক না কেন, এটা সবসময় এক থাকবে, সেম থাকবে, কখনো পরিবর্তন হবে না, কখনো কমবে না, কখনো বাড়বেও না। দ্যাটস কল অব্যয়। তো আমরা পাচ্ছি যে এই কিটা, তুমি কখনো কিটাকে কি কি বলতে পারবা, কি কি বলতে পারবা, বলতে পারবা না। তুমি কি কখনো কি বলতে পারবা, কি কে কয়লাশিকার কি করে খয়রাশিকার কি লাগাই দিলা, কখনো হবে, কখনোই হবে না। তাহলে কি সময় কি থাকবে, কি থাকবে, তার মানে কি উত্তর হচ্ছে অব্যয়, অব্যয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্যাটস কল অব্যয়। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ভাইয়া, তো 3 নাম্বার আসে, দেখো 3 নাম্বার চলে আসছে। 3 নাম্বার হচ্ছে গুণবাচক বিশেষ্যের উদাহরণ। গুণবাচক বিশেষ্য কোনটা, এটা খেয়াল রাখো। গুণবাচক বিশেষ্য তোমাকে বুঝতে হলে এখানে বলছে বিশেষ্য মানে কি, নাউন। বিশেষ্য মানে কি, নাউন। এখন বিশেষ্য মানে নাউন তুমি বুঝতে পারলে, এখন নামটা, ওই নামটা কি হবে, গুণবাচক হবে। কি হবে, গুণবাচক। এখন দেখো তো, মাইকেল, মক্কা, তারুণ্য, মেঘনা, তারুণ্য, মেঘনা। এখন মনে করো বিশেষ্য গুণবাচক, গুণবাচক মানে কি, গুণবাচক মানে দ্যাট অ্যাডজেক্টিভ। কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। আর বিশেষ্য মানে নাম, বিশেষ্য মানে নাউন। এখন নাউন অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করো তো, আমি যদি বলি তরুণ, কি বললাম, তরুণ বললাম, তরুণ। এখন খেয়াল করো তো, তরুণ আমি বললাম, এখানে অনেক তরুণ ছেলে আছে, তরুণ ছেলে আছে। এখন মানে কি, ছেলেগুলো কি তরুণ, তার ছেলেদের গুণ কি, তরুণ, মানে এটা গুণ, এটা অ্যাডজেক্টিভ। তো তরুণ শব্দটা কি, অ্যাডজেক্টিভ। এখন তরুণ শব্দটার নাউন হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ। এখন এটা যদি আমি নাউন করি তাহলে হবে তারুণ্য। কি হবে, তারুণ্য। ঠিক সেম আমি যদি মনে করলাম বললাম বীর, কি বললাম ভাইয়া, বীর বললাম। বীর একটা কি, গুণ, অ্যাডজেক্টিভ, বীর বললাম। এখন যদি আমি এটাকে নাউন করতে যাই, তার মানে কি করতে হবে, আমাকে এর সাথে লাগাতে হবে, তো বফাল লাগাতে হবে, তার মানে কি, বীরত্ব হবে। তার বীরত্ব হচ্ছে নাউন, আর বীর হচ্ছে কি, এটা অ্যাডজেক্টিভ। তুমি কখনো বীরত্ব ছেলে বলতে পারবে না, তোমাকে বলতে হবে বীর ছেলে, বা ছেলেটি বীর, বা ছেলেটি বীরত্ব, এরকম বলা যাবে না, ছেলেটি বীর বলতে হবে। তাহলে আমরা পাচ্ছি যে নাউন গুণবাচক বিশেষ্য হচ্ছে কোনটা ভাইয়া, গুণবাচক বিশেষ্য হচ্ছে এই তারুণ্যটা। কোনটা ভাইয়া, তারুণ্য। তারুণ্য দ্বারা কি বোঝায়, তারুণ্য বলতে এক হচ্ছে গুণ বোঝায়, পাশাপাশি এটা নাম বোঝায়, তার মানে কি, গুণবাচক বিশেষ্য, গুণবাচক নাম। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন আসবে, আমরা কিন্তু পিডিএফটা দিয়ে দিব, জাস্ট তুমি শেয়ারটা দিয়ে পেজে একটা মেসেজ দিবে, স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবে, ভাই আমি পিডিএফটা শেয়ার দিয়েছি বা ক্লাসে শেয়ার দিয়েছি, আপনি আমাকে পিডিএফটা দিন, সাথে সাথে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ভাইয়া। ওকে ভাইয়া, তো গরমের মধ্যে ক্লাস করছি ভাই, একটু কদর দিবা, একটু চেষ্টা করবা যে ক্লাসটা শেয়ার করে আপন মনে করে, জাস্ট আপন মনে করে একটা মেনশন দিবা অথবা একটা শেয়ার করে দিবা। আমরা তোমাদেরকে ইনশাল্লাহ, তোমাদের বলতে হবে না যে ভাইয়া পিডিএফটা দেন, বলার সাথে সাথে আমরা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। ওকে ভাইয়া, পরবর্তী চলে আসি ভাইয়া, জননী চিহ্ন আর হচ্ছে এগুলো, যে জননী চিহ্ন তোমার কাছে মনে হইতে পারে এগুলো কোনো কিছুর নাম, এগুলো কোনো কিছুর নাম। এই যে তোমাদের একটু আগে অনেক কথা বললাম যে মাইকেল, তোমার হচ্ছে
এই যে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমাকে অবশ্যই জানতে হবে। এবার জানতে গিয়ে তোমাকে জননী চিহ্ন, তুমি যখন জানবে মানিক বন্দ্যোপাধ্যায়কে, তোমার কাছে এই জননী আর চিহ্ন এগুলো কোনো কিছু নাম মনে হবে না, এগুলো মনে হবে যে এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। কি হবে? উপন্যাস মনে হবে। তুমি যত জানবা, যত শিখবা, তোমার কাছে তত কনফিডেন্ট হবে যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি একটা বিশ্ববিদ্যালয় সিট পাওয়ার যোগ্য, এরকম মনে হবে। তো হতাশ হওয়া যাবে না, সবসময় লেগে থাকতে হবে। সফলতা আজকে না আসুক, হয়তো আগামীকাল চলে আসবে। আজকে না আসুক, হয়তো আগামীকাল চলে আসবে। হ্যাঁ, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো আর শেষ পর্যন্ত পরিশ্রম করে যাও, দেখবে আস্তে আস্তে তোমার স্ট্রং হবে, তোমার ভিত্তি স্ট্রং হবে, আর উচ্চ বিশ্ববিদ্যালয় তোমাকে একটা আসন দেওয়ার জন্য দরজাটা খুলে দিবে ইনশাল্লাহ। তো আমরা দেখি ভাইয়া জননী চিহ্ন এগুলো কি ভাই? এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। তারপর যেমন হচ্ছে পুতুলনাথের ইতিকথা, তারপর হচ্ছে পদ্মা নদীর মাঝি, এইগুলো হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়ের তোমার হচ্ছে উপন্যাস। ওকে ভাইয়া, পরে আসি। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? মারা যান কত সালে? দেখো, মারা যান হচ্ছে 1956 সালে। কত সালে ভাইয়া? 1956 সালে। সালটা খুব কম আসে ভাইয়া, জিএসটিতে সালটা কম আসে, বাট তোমাদেরকে জানানোর বলে রাখলাম যে তোমার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? উত্তর হচ্ছে 1956 সাল। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ভাইয়া। পরবর্তী আমরা কোশ্চেনে চলে আসি, ওকে। দেখো 1956 সালে খ্রিস্টাব্দ 3রা ডিসেম্বর, সময়ের দিক, অর্থাৎ কোন সময়ের দিক? এই দিকটা, এই যে দেখো 1956 সাল, 1956 সাল। এখন এই সাল বা শতাব্দী গণনা করার সিস্টেম আছে একটা ভাইয়া, একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি একটু ক্লিয়ার করে বলি। 1956 সাল, 1956 এটা সাল। এখানে খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বরের সময়ের দিক, কোন সময়ের দিক? যে কি 19 শতকের মাঝামাঝি সময়, এটা কি 20 শতকের সূচনা বা 20 শতকের শুরুর দিক, নাকি হচ্ছে 20 শতকের মাঝামাঝি সময়, নাকি হচ্ছে 20 শতকের সমাপ্তির সময়? খেয়াল করো। এখন এটা 1900 মানে কি 19 শতক পার দিয়ে, মানে পার হয়ে গেছে, পার হয়ে তোমার হচ্ছে 20 শতকের মাঝামাঝি চলে আসছে না? মাঝামাঝি চলে আসছে। তাহলে মনে রাখবা, যদি সাল হয় 19, কত হয়? 19, তাহলে শতক হবে 20। যদি সাল হয় 19, শতক হবে কত? 20। আবার যদি মনে করো, যদি বলা হয় যে সাল আছে 18, তাহলে শতক কত হবে? শতক হবে 19। মানে সাল থেকে শতক এক ধাপ অ্যাডভান্স, সাল থেকে শতক হচ্ছে এক ধাপ এগিয়ে। এখন যদি বলা হয় 1956, তার মানে কি 20 শতক চলে আসছে। 20 শতক চলে আসছে কোন মধ্যে চলে আসছে? মাঝামাঝি। 50 কোথায়? মাঝামাঝি না। যদি 100 বছর হয় তাহলে 50 কোথায়? অবশ্যই মাঝামাঝি। তার মানে কি 20 শতকের মাঝামাঝি, সঠিক উত্তর হচ্ছে 20 শতকের মাঝামাঝি। আশা করি তোমাদের কাছে এটাও ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, 20 শতকের মাঝামাঝি। ওকে, তো এটা ক্লিয়ার। এই তো আশা করি তোমরা সবাই পারবে, জিএসটিতে একটা আসন নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। নিজের প্রতি কনফিডেন্স রাখো, বাবা মার প্রতি বিশ্বাস রাখো, বা আমাদের স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে তুমি লালন করতে পারবা, লালন করে আসছো, পালন করতে পারবা, পালন করে আসছো এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবা। সেই দৃঢ় বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে। আর রাখতে পারলে নিজের স্বপ্নের জায়গায় নিজেকে দেখতে পারবে ইনশাআল্লাহ। নিজের স্বপ্নের জায়গায়, নিজের 12 বছরের যে স্বপ্ন, নিজের 4 বছর 5 বছর দেখে আসা যে স্বপ্নকে যদি নিজেকে ওই জায়গায় দেখতে পারো, এর মধ্যে যে শান্তি বা তৃপ্তি বা আনন্দ আছে, এটা আমি তোমাকে এখন বলে বুঝাতে পারবো না। যে তুমি চান্স পেয়ে গেছো, এটা আমি বললাম তুমি চান্স পেয়ে গেছো, বাট তোমার মধ্যে একটা তৃপ্তি আসবে না বা সুখ আসবে না। বাট তুমি যখন চান্সটা পেয়ে যাবা, রেজাল্ট শিটের মধ্যে তোমার যখন নামটা চলে আসবে, যে আমার নাম হচ্ছে এটা, আমার নাম চলে আসে সবার উপরে, বা আমার নাম মাঝামাঝি আছে, তখন যে শান্তিটা বা চোখ দেখে বা তোমার নামটা যখন রেজাল্ট শিটের মধ্যে দেখবা, যে একটা প্রশান্তি তোমার মধ্যে আসবে, সেটা তুমি জাস্ট কল্পনা করো যে কিরকম হতে পারে। জাস্ট কল্পনা করো, আমি তোমাকে বুঝাতে পারবো না, যে তুমি জাস্ট চিন্তা করো যে কিরকম হতে পারে। ওকে ভাইয়া, ওকে। তারপর দেখি বাবু ঠাকুর, ঘোষ মশাই, জনার্দন, বলছে কানুর মা, বংশী, বিপিন, এরা কারা? এই যে এরা কারা, এরা কারা তুমি কিভাবে বুঝতে পারবে এরা হচ্ছে কারা? এরা হচ্ছে তুমি যখন গল্পটা পড়ার সময় দেখবা, মাসি বেশিকে ধরে নেওয়ার জন্য তোমার হচ্ছে কানা চৌকিদের আসছে, মানে এই লোকটাকে পাঠাইছে, পাঠার পরে এই যে যখন তোমার হচ্ছে মাসি আর পিসি দা টানি বাইর হইছে, তখন আশেপাশে লোকদেরকে ডাক দিছে যে বাবু ঠাকুর, ঘোষ মশা, জনার্দন, কানুরমা, বংশী, এরা হচ্ছে কি মাসি পিসির প্রতিবেশী। তো সঠিক উত্তর দেখে আছে কিনা? এরা হচ্ছে মাসি পিসির প্রতিবেশী। এটা কি ভাইয়া? মাসি পিসির প্রতিবেশী। যখন যে মারামারি লাগার সময় তোমার হচ্ছে কি করছে? ডাক দিছে। আমরা ঠিক কি করি, যেমন মনে করি দুই তো খেলাধুলা করতেছি, খেলাধুলা হচ্ছে, এক পর্যায়ে কি হলো, মনোমালিন্য হয়ে গেল। তারপর কি হলো, আমরা মারামারি শুরু করে দিলাম। মারামারি যখন করি, লাগে তো একজনের সাথে, একজনের সাথে লাগে, তখন কি করি, একজন কি করে আরেকজনকে সবাইকে রাখতে নিয়ে আসে। এই ঠিক মাসি পিসি
ওদের সাথে ঝামেলা, বাট ওদেরকে সবাইকে ডাক দিয়ে আছে। আর হচ্ছে কি প্রতিবেশী, দ্যাট মিনস মাসি বেশির প্রতিবেশী। ওকে, আমরা এটাও পেয়ে গেলাম। আসি পরে দেখি মাসি বেশির বুকে নতুন জোর, মানে মাসি বেশি বুকের মধ্যে নতুন জোর পায় কেন, মানে কেন, মানে আলাদা একটা শক্তি পায় কেন? শক্তিটা হচ্ছে কি প্রতিবেশীরা তাদের সাথে আছেন বলে, সবাই কানাইয়ের উপর রেগে আছেন বলে, নাকি সবাইয়ের সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে, নাকি প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিয়েছে বলে। খেয়াল করো, মাসি বেশি কখন বুকের মধ্যে নতুন করে সাহস পায় বা জোর পায়? প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে। যখন ডাক দিয়েছে বাবু ঠাকুর, কানুর মা, ঘোষমশাই, এই ডাক দিয়ে তখন প্রতিবেশীর সাথে সাথে চলে আসছে। যখন সাথে সাথে চলে আসছে তখন নিজের বুকের মধ্যে, মনে করো তোমার বন্ধুর সাথে তোমার ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে তুমি তোমার আরো বন্ধুকে ডাক দিয়ে নিয়ে আসছো, তখন তুমি আলাদা শক্তি পাবা। ভাইয়া শক্তি পাবা না? অবশক্তি পাবা। তা দ্যাট মিনস মাসি বেশি কি পাইছে? প্রতিবেশী তাদের আসে বলে নতুন করে বুকের মধ্যে শক্তি পেয়েছে। ওকে ওকে পেয়েছি বা 9 নাম্বার চলে আসি। দেখো 9 নাম্বার হচ্ছে মাসি বেশিরা ঘড়া থেকে জল দিয়ে গামলার কম্বল চুবিয়ে রাখে কেন? দেখো মাসি বেশি ঘড়া থেকে জল নিয়ে গামলার কম্বল চুবিয়ে রাখে কেন? কারণটা কি ভাই? কারণটা হচ্ছে আগুন লাগিয়ে দিলে, যদি আগুন লাগিয়ে দেয়, আগুন লাগাই দিলে কি হবে? তোমার হচ্ছে ঘর সারা ফের হয়ে যাবে। আর যদি ভিজে থাকে তাহলে কি হবে? আগুনটা খুব সহজে ধরবে না। তাহলে মানে বোঝা যাচ্ছে যে আগুনের হাত থেকে আত্মরক্ষার জন্য, নাকি হচ্ছে আগুনের হাত থেকে ঘর রক্ষার জন্য? কোনটা হবে? সেটা উত্তর হচ্ছে আগুনের হাত থেকে ঘর রক্ষার জন্য, মানে ঘরটাকে রক্ষা করার জন্য মাসি পিসি তোমার হচ্ছে এই যে ঘড়া থেকে জল নিয়ে গামলা করে তোমার হচ্ছে গামলার কম্বল চুবিয়ে রাখে। বুঝতে পারছো? আগুন থেকে ঘর রক্ষার জন্য, ঘর রক্ষার জন্য। ওকে, তারপর আসি ভাইয়া, তারপর আমরা চলে আসি। দেখো 10 নাম্বার আসলাম। 10 নাম্বার হচ্ছে কি ভাইয়া? গল্পের শেষে মাসি পিসি কিসের আয়োজন করে রাখে? এটা খুবই স্পেশাল একটা কোশ্চেন, খুবই পরিচিত একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আবার। হ্যাঁ, তো এই যে এটা কি? এটা গল্পের শেষে মাসি পিসি কিসের আয়োজন করে রাখে? ঝগড়ার, কোন্দলের, যুদ্ধের, মারামারি। বলো, তোমরা যে গল্পটা পড়ছো তাদের কাছে ইজি হবে। মাসি পিসি কিসের আয়োজন করে রাখে? মাসি পিসি কিসের আয়োজন করে রাখে? দ্রুত একটু কমেন্ট করে জানাবা যে মাসি পিসি তোমার হচ্ছে যখন গল্পটা শেষ পর্যন্ত চলে আসে, দেখো মাসি পিসি বুঝায় ওদেরকে ই করার জন্য কিসের আয়োজন করে রাখে? যুদ্ধের, কোন্দলের, মারামারি, নাকি ঝগড়ার? হ্যাঁ, তোমরা অনেকে উত্তর দিয়ে দিয়েছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, 8-এর বলছো, 10-এর বলে দিচ্ছ। এটা হচ্ছে কি? বা যুদ্ধের আয়োজন করে রাখে, যুদ্ধের আয়োজন করে রাখে মাসি পিসি। এই তো গুড, তোমরা সবাই উত্তর দিতে পেরেছো ভাইয়া। ওকে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনটা কি ভাইয়া? পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ 11 নাম্বার চলে আসছি। মাসি পিসি গল্পে পাষাণ শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে? এই যে পাষাণ যে শব্দটা, এই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? শিলা, পাথর, হৃদয়হীন, নাকি বাটখারা? শিলা, পাথর, হৃদয়হীন, নাকি বাটখারা? মাসি পিসি গল্পে পাষাণ শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে? শিলা, পাথর, হৃদয়হীন, নাকি বাটখারা? হৃদয়হীন নাকি বাটখারা? দ্রুত, মাসি পিসি গল্পে পাষাণ শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে? শিলা, পাথর, হৃদয়হীন, নাকি বাটখারা? সবাই একটু কমেন্টে জানাবা। এই তো হ্যাঁ, সবাই বলে দিচ্ছ অলরেডি। 3 নাম্বার উত্তর হবে হৃদয়হীন। এই তো গুড। পাষাণ শব্দটা দ্বারা বোঝানো হয়েছে কি ভাই? হৃদয়হীন। অর্থাৎ মাসি পিসি গল্পে পাষাণ শব্দটা দ্বারা বোঝানো হয়েছে হৃদয়হীন, যার হৃদয় নেই, হৃদয়হীন। ওকে, পরে আসি। দেখো পরবর্তী কোশ্চেনে চলে আসছি। এই যে আমরা, এটা হচ্ছে 12 নাম্বার। নিচের কোন বাক্যে আর অব্যয়টি পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে আর যে অব্যয়টা আছে, আবার বলছি, আর যে অব্যয়টা আছে এখানে, যার অব্যয়টা পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত, মানে পুনরায় অর্থে ব্যবহৃত হয়েছে কোনটা? ওদিকে আর যাবে না, ওদিকে আর যাবে না। তোমার হচ্ছে বল আর কি চাও, বল আর কি চাও। বলে বলা হয়েছে সেদিন কি আর আসবে, সেদিন কি আর আসবে, নাকি হচ্ছে আর কি বাজবে বাঁশি, আর কি বাজবে বাঁশি। দেখো একটু কমন একটু জিনিস খেয়াল করো, প্রত্যেকটাতে কি করা আছে? প্রশ্ন করা আছে, প্রশ্নবোধক। এখানে প্রশ্নবোধক। তুমি যদি জাস্ট চিন্তা করো, জাস্ট একটু মাথা খাটাও এবং প্রশ্ন দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে, একটু ডিফারেন্স দেখতে পারবে। দেখো এখানে প্রশ্নবোধক, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই। কোনটায়? এটাই নাই। তার মানে কি? ওদিকে আর যাবে না মানে কি? মানে পুনরায় যাবা না। এখানে সবগুলো প্রশ্ন করা হয়েছে, বাট এখানে প্রশ্ন করা হয় নাই, এখানে আদেশ করা হয়েছে। তার মানে কি? এই অর্থে মানে আর যাবা না, মানে পুনরাবৃত্তি মানে করবা না, মানে আবার ওখানে যাবা না। তার মানে সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, ক নাম্বারটা।
ওকে, আমরা পেয়ে গেলাম 13 নম্বর। আসি 13 নম্বর হচ্ছে কি কাটারি শব্দের অর্থ কোনটা? কাটারি শব্দের অর্থ কোনটা? কাটারি মানে কি কাটা তরকারির, নাকি কাটা অস্ত্র, নাকি কাটা কাটি, নাকি হচ্ছে কাটা তার? দেখো কাটারি শব্দের অর্থটা কি? হ্যাঁ, কাটারি শব্দের অর্থটা কি? কাটারি শব্দের অর্থ কোনটি? কাটারি অর্থ কাটারি তরকারি, কাটার অস্ত্র, কাটারি কাটা, নাকি হচ্ছে কাটা তার? কোনটা সঠিক উত্তর? কাটারি শব্দের অর্থ কোনটি? কাটা তার, কাটার অস্ত্র, কাটা কাটি, নাকি কাটা তার? হ্যাঁ, তোমরা অনেকে বলেছো কাটবার অস্ত্র, কাটবার অস্ত্র বা কাটবার অস্ত্র, এটা সঠিক উত্তর। ঠিক আছে, তো দ্রুত আগাবো, আমরা জাস্ট দ্রুত আগাবো। হ্যাঁ, আমরা দেখবো, জাস্ট দ্রুত আগাবো, আমরা দেখবো। পড়ে আসি। গদ্য ভাষা রচিত এই গ্রন্থে লেখকের আধুনিক মনোভাব, পরিমিত বোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও শৈল্পিক সচেতনতার পরিচয় পাওয়া যায়। বাক্যটিতে বিশেষণ রয়েছে, বাক্যটিতে বিশেষণ রয়েছে কয়টা? খেয়াল করো তো, গদ্য ভাষায় রচিত এই গ্রন্থে লেখকের আধুনিক মনোভাব, মনোভাবটা কেমন? আধুনিক, একটা পাইলাম। এটা হচ্ছে বিশেষণ মানে গুণবাচক। পরিমিত বোধ 2টা, সৃজনশীল দৃষ্টিভঙ্গি 3টা, তারপর হচ্ছে শৈল্পিক সচেতনতা 4টা, পরিচয় পাওয়া যায়। পাশাপাশি গদ্য ভাষা, ভাষাটা কেমন? গদ্য, একটা 5টা। তাহলে প্রায় পাইলাম কয়টা? 5টা। কয়টা ভাইয়া? 5টা পাইলাম, 5টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5। পরিবর্তন হচ্ছে 5। খেয়াল করো তো, গদ্য ভাষায়, কোন ভাষায়? গদ্য ভাষায়। আধুনিক মনোভাব, মনোভাবটা কেমন? আধুনিক। পরিমিত বোধ, সৃজনশীল দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গিটা কেমন? সৃজনশীল। তার মানে 1 2 3টা, 4টা, আর একটা 5টা। শেষ, 5টা পেলাম, 5টা। পরে আসি বিভক্তিযুক্ত শব্দ, মানে বিভক্তি আছে এই শব্দকে কি বলা হয়? খেয়াল করো, আমরা 2টা সংজ্ঞা পাই। একটা হচ্ছে বিভক্তিহীন শব্দ কি বলে, আর একটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ কি বলে। এখন যদি দেখো শব্দের সাথে বিভক্তি আছে, বললাম, আমি বললাম করে, হ্যাঁ, এটা করে, মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে কর। হ্যাঁ, করে হচ্ছে একটা বিভক্তি। এখন এ কর আছে করে, এটা বিভক্তিযুক্ত, এটা বিভক্তি নাই। যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটাকে বলা হয় পদ। কি বলা হয়? পদ। মানে বিভক্তি যখন থাকবে তখন সেটাকে বলা হয় পদ, বা বিভক্তি যখন থাকবে না তখন সেটাকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিক, হ্যাঁ, প্রাতিপদিক বলা হয়। তো বিভক্তি নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক, আর বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ বলা হয়। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। হ্যাঁ, আশা করি এটাও শেষ, আশা করি পারবা তোমরা। পরে আসি 16 নাম্বার। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা, তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা কি মানিক তার ডাক নাম? আচ্ছা দেখো, তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা ঠিক আছে, এই যে তাহলে মানিক কি তার ডাক নাম, বংশীয় নাম, পদবী নাম, ছদ্মনাম? এখন তার আসল নাম যদি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে তাহলে মানিক কি? মানিকটা আসলে কি? মানে কি ডাক নাম, বংশীয় নাম, নাকি হচ্ছে পদবী নাম, নাকি ছদ্মনাম? কোনটা? এই তো, হ্যাঁ, তোমরা বলে দিয়েছো অলরেডি, মানিক তার ডাক নাম। এই তো মানিক তার হচ্ছে ডাক নামের মধ্যে পড়ে। তা সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। পরবর্তী কোশ্চেন চলে আসি 17 নাম্বার। যে বিশেষণের নাম পদ, সর্বনাম পদ এবং বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয় তাকে বলে কি বলে? যে বিশেষণ নাম পদ, সর্বনাম এবং পদ এবং বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়ে তাকে বলে কি বলে? যে বিশেষণ নাম পদ, সর্বনাম পদ এবং বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ। আবার খেয়াল করো, যে বিশেষণ নাম পদ, সর্বনাম পদ, তারপর হচ্ছে মানে এখানে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ? মানে যে অ্যাডজেক্টিভটা নাম পদের সাথে, সর্বনামের সাথে, বিশেষ্য পদের সাথে যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ, একপদময় বিশেষণ, বাক্যময় বিশেষণ, নাকি নাম বিশেষণ? কোনটা হবে? অবশ্যই সেটা কি হবে? বাক্যময় মানে সবার সাথে মিশছে, তার মানে কি? দ্যাটস কল সেন্টেন্স অ্যাডজেক্টিভ। মানে কি অ্যাডজেক্টিভ? মানে কি? বাক্যময় বিশেষণ। ওকে, পেয়ে গেলাম। 18 নাম্বার আসি। যেমন কর্ম তেমন ফল বাক্যটিতে নিম্নলিখিত পদ দুটি কোন পদ? দেখো, যেমন কর্ম তেমন পদ, যেমন কর্ম তেমন পদ। এখন যেমন কর্ম তেমন যদি ফল হয়ে থাকে এই বাক্যটিতে, এই পদগুলোকে কি বলা হয়? যেমন তেমন। এই যেমনকে যদি আমি কখনো বড় করতে পারবো না।
তেমন বড় করতে পারবো না। তাহলে যেমন যেমন তেমন ঠিক, তাহলে এটা কি বিশেষ্য? না বিশেষ্য না, বিশেষণ না, সর্বনাম। এটা কি সর্বনাম? না সর্বনাম না, তার মানে কি অব্যয়। যেমন তেমন, আমি বললাম না যে যেই বাক্যটাকে তুমি ভাঙতে পারবা না, তুমি কি করতে পারবে? ব্যয় করতে পারবে না, লস করতে পারবে না, মানে বাড়াতে পারবে না, সেটা হচ্ছে কি আমরা অব্যয় বলবো। তাহলে এটা কি? অব্যয়। ওকে, বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত? অর্থাৎ বর্তমান যে বিক্রমপুর আছে, এই বিক্রমপুরটা বাংলাদেশের কোন জেলার অন্তর্গত? নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ নাকি নরসিংদী? কোন জেলার অন্তর্গত? বিক্রমপুর জেলাটা, বিক্রমপুর যে অঞ্চলটা, এই অঞ্চলটা বাংলাদেশের কোন জেলার অন্তর্গত? হ্যাঁ, অনেক গরম। হ্যাঁ, এটা গুড। হ্যাঁ বলো, একটু দ্রুত বলবা, বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ নাকি হচ্ছে নরসিংদী? উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ। উত্তর কি ভাই? মুন্সিগঞ্জ। অর্থাৎ মুন্সিগঞ্জের এই বিক্রমপুর, আগের মুন্সিগঞ্জের পূর্ব নাম হচ্ছে বিক্রমপুর। আমরা জানি যে এই মুন্সিগঞ্জের একটা অঞ্চল হচ্ছে বিক্রমপুর। ওকে, 19 বি নাম্বার। ঠিক আছে ভাইয়া, পরে আসি 20 নাম্বার চলে আসছি। বিশেষ্য বিশেষণ উভয় অর্থে ব্যবহৃত শব্দ কোনটা? অর্থাৎ একটা শব্দ আছে যে শব্দটা বিশেষ্য হিসাবে ব্যবহার হয়, আবার বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়, মানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুইটা হিসাবে ব্যবহৃত হয়। কোনটা? অতিশয়, এক, চতুর নাকি হচ্ছে ঐকিক? খেয়াল করো তো, এক বললাম, হ্যাঁ কি বললাম? এক একটা নাম না, এক একটা নাম, ঠিক আছে, এক একটা কি নাম। আর বললাম একটি আম, বা একটি আম, কি বললাম? আম। নাম কয়টা ভাইয়া? আম হচ্ছে একটা, তার আমটা কি? এই আম একটা নাম, একটি হচ্ছে কি তার গুণ বা দোষ গুণ বা পরিমাপ বোঝা যাচ্ছে না, তাই পরিমাপ বোঝার মানে কি? বিশেষণ। তাহলে এটা বিশেষণ হচ্ছে, আবার সিঙ্গেল যখন ইউজ করতে তখন কি হচ্ছে? বিশেষণ, মানে নাম হচ্ছে, নাউন হচ্ছে। তাহলে নাম একটা কি হয়? নাউন হয় প্লাস বিশেষণ হয়। দ্যাট মিনস এই সঠিক উত্তর হচ্ছে এক, না এক, সঠিক উত্তর হচ্ছে এক। পরে আসে, সালতি থেকে কজন মাথায় খড় তুলে দিচ্ছে? সালতি থেকে কজন মাথায় খের তুলে দিচ্ছে? তোমরা এটা পারা, আশা করি তোমরা একটা বাক্যের গল্পের শুরুতেই বলা আছে যে সালতি থেকে কজন মাথায় খড় তুলে দিচ্ছে? খড় তুলে দিচ্ছে হচ্ছে একজন, দুজন, তিনজন, চারজন। কজন? সালতি থেকে মাথায় খড় তুলে দিচ্ছে মাত্র দুজন। কে কে? একজন হচ্ছে বুরুর রহমান, আর একজন হচ্ছে কৈলাস। একজনকে বুরুর রহমান, একজন কৈলাস। বুরুর রহমান আর কৈলাস, বুরুর রহমানের বৈশিষ্ট্য কিন্তু ওখানে বলা আছে, পাশাপাশি কৈলাসের বৈশিষ্ট্য কিন্তু ওখানে বলা আছে। তো বুরুর রহমানের বৈশিষ্ট্য কি, কৈলাসের বৈশিষ্ট্য কি এটা জানবা। পাশাপাশি বুরুর রহমানের একটা মেয়ে ছিল, যে মেয়েটা হচ্ছে আল্লাহদের মধ্যে দেখতে, ওই মেয়েটা মারা গেছে শ্বশুর বাড়িতে। তো এটা হচ্ছে দুজন। আর খের তুলে দিচ্ছে তিনজনের মাথায়। কজনের মাথায়? তিনজনের মাথায়। খের তুলে দিচ্ছে, তুলছে দুজন, বাট তুলে যাদের উপরে দিচ্ছে তারা হচ্ছে তিনজন। কয়জন? তিনজন। তাহলে উত্তর হচ্ছে দুজন, আর যাদের মাথা দিচ্ছে তারা হচ্ছে তিনজন। ওকে, লগি ঠেলছে কারা? লগি ঠেলছে দুজন পৌর বিধবা, দুজন জোয়ান ছেলে কিশোর, দুজন কিশোর নাকি দুজন বৃদ্ধ লোক? খেলো তো, খেয়াল করো, দুজন পৌরা। পৌরা হচ্ছে স্ত্রীবাদী শব্দ, বিধবা। হ্যাঁ, এখন এই যে মাসি আর পিসি দুজনে কি ছিল? বিধবা ছিল, পাশাপাশি ওনারা একটু বয়স্ক ছিল। দ্যাট মিনস এটাকে বোঝাচ্ছে দুজন পৌরা বিধবা, তাহলে লোক হচ্ছে কারা? উত্তর হচ্ছে দুজন পৌর বিধবা। আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার। এন্ড 23 নাম্বার কোশ্চেনে চলে আসি আমরা। 23 নাম্বার চলে আসছি। 23 নাম্বার হচ্ছে মাসি পিসি। দেখো, মাসি পিসি ফিরেছে কৈলাস, কে বললো? মাসি পিসি ফিরেছে কৈলাস, এই যে নিউজটা কে দিল বা কে বললো কথাটা? এটা কি ছেলেটি বলছে, নাকি বুড়ো লোকটি বলছে, যুবকটি বলছে, নাকি মেয়েটি বলছে? আমরা মাসি পিসি গল্পের যুবকটি, মেয়েটি, ছেলেটি এরকম পাই না, বাট এই যে বুড়ো লোকটি এই নামটা পাই। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি? অবশ্যই এটা। মাসি পিসি ফিরেছে কৈলাস, কৈলাসের সাথে বুরুর রহমানটা কি করছিল? খের তুলে দিচ্ছিল। তাহলে বুড়ো লোকটি অবশ্যই বলছে, তার সঠিক উত্তর হচ্ছে বুরুর রহমান। ওকে, তারপর 24 নাম্বার আসি। দেখো 24 নাম্বার আসছি। হ্যাঁ, 24 নাম্বার কি বলছে? কোন বেলায় খালে পুরো ভাটা? কোন বেলায় খালে পুরো ভাটা হয়? দেখবা, তুমি যখন দেখবা বিকেল বেলা না, সরি দুপুর বেলা দেখবা ওখানে হচ্ছে পুরো কি হয়? জোয়ার হয় বা ভাটা হয়। এখন কোন বেলায় খালে পুরো ভাটা হয়? কি হয় ভাটা? সন্ধ্যাবেলা, তোমার হচ্ছে সকালবেলা, দুপুর বেলা, আর হচ্ছে শেষ বেলা। তো গল্পতে বলা আছে শেষ বেলায় পুরো ভাটা, শেষ বেলায় পুরো ভাটা। সরাসরি উত্তর হচ্ছে কি ভাইয়া? শেষ বেলা। সঠিক উত্তর হচ্ছে শেষ বেলা। হ্যাঁ, শেষ বেলায় পুরো ভাটা। ওকে, পরে আসি। দেখো
জল নেমে গিয়ে কি বেরিয়ে পড়েছে? জল নেমে গিয়ে কি বেরিয়ে পড়েছে? ইট পাটকেল, ভাঙা নৌকা, গাছের গুড়ি, ভেজা খড়। জল যখন নেমে গিয়ে, আচ্ছা জল যখন কমে যায় অর্থাৎ যখন ভাটা হয়, তখন ভাটা হলে আমরা দেখতে পারি যে তোমার হচ্ছে নদীর ধারে বা উপকূলে তোমার হচ্ছে ইট পাটকেল থাকে বা ময়লা আবর্জনা যেগুলো আছে, পলিথিন বলো, যেটাই এক্সট্রা যেগুলো নদীতে থাকে সেগুলো কি করে ওই কুলে বা কি হয় তোমার হচ্ছে ওখানে জমে থাকে। এগুলো কি ইট পাটকেল, ভাঙা নৌকা, নাকি হচ্ছে গাছের গুড়ি, নাকি ভেজা খড়? উত্তর হচ্ছে কি ইট পাটকেল। অর্থাৎ নদীতে যে ইট পাটকেল বা কণা থাকে, ওই কণাগুলো যখন পানি কমে যায় তখন আমরা দেখতে পারি যে কণাগুলো এখানে বেশি উঠেছে। তো সঠিক উত্তর হচ্ছে ইট পাটকেল। গল্পের মধ্যে সুন্দর মধ্যে বলা আছে ইট পাটকেল বেশি উঠেছে। সঠিক উত্তর হচ্ছে ইট পাটকেল। ওকে, পরে আসি পুলটি কিসের তৈরি? পুলটি কিসের তৈরি হয়েছিল বা তৈরি ছিল? পুলটি কিসের তৈরি ছিল? কংক্রিট, কাঠ, ইস্পাত, লোহা। তুমি দেখো গল্পটা তুমি পড়ছো, গল্পটা তুমি অবশ্যই পড়ে ফেলছো। পড়ার পরে তুমি যখন দেখবা পুলটি কিসের তৈরি, তোমার মাথায় ক্যাচ করে ফেলবে, ক্যাচ করবে যে উত্তর হচ্ছে কি ভাব, এটা হচ্ছে কংক্রিট তৈরি। কংক্রিট মানে ইটের তৈরি। পুলটি কিসের তৈরি? পুলটি হচ্ছে কংক্রিট, কংক্রিটের তৈরি, কংক্রিটের তৈরি। এটাও শেষ। হ্যাঁ অবশ্যই ভাইয়া পারতে, তোমরা আশা করি পারতেছো। নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ? নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ? জননী, লেখকের কথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রি কাব্য। খেয়াল করো তো নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ এটা কি জননী, নাকি লেখকের কথা, পদ্মা নদীর মাঝি, নাকি দিবারাত্রি কাব্য? দিবারাত্রি কাব্য। এই দেখছো তো ওই পরীক্ষা কিন্তু এগুলো থেকে একটা আসবে পরীক্ষা। অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় কবিতা থেকে, হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের এই মাসি পিসি গল্প থেকে আসবে, না হচ্ছে এই মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো দেখো যেটা বলা আছে, নিচে কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ? জননী, লেখকের কথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রি কাব্য। উত্তর সঠিক কোনটা? এটা কি লেখকের কথা নাকি হচ্ছে পদ্মা নদীর মাঝি? এটা সঠিক উত্তর হচ্ছে লেখকের কথা। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে লেখকের কথা। ওকে, পরে আসে দেখো মাসি পিসি কিসের উপোস করেছে? মাসি পিসি কিসের উপোস? মানে আমরা বলি না রোজা রাখি না, রোজা ওরকম মানে না খেয়ে রয়েছে বা উপোস করেছে। কোনটা? শুল্কপক্ষের একাদশী কারণে, নাকি হচ্ছে শুল্কপক্ষের দ্বাদশী, নাকি একাদশী, নাকি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, নাকি কৃষ্ণপক্ষের দ্বাদশী? কোনটা? সঠিক উত্তর কোনটা হবে? এটা স্পষ্ট গল্পের মধ্যে বলা আছে, লাইনের মধ্যে তুমি যদি গল্পটা পড়ে থাকো তাহলে স্পষ্ট তোমার কাছে ক্লিয়ার হওয়ার কথা যে এই প্রশ্ন তোমার কাছে ইজি মনে হবে। দেখো মাসি পিসি কিসের উপোস করেছে? শুরুপক্ষে, নাকি হচ্ছে শুল্কপক্ষে একাদশীর? শুরু করতে হচ্ছে এটা শুরু না, এটা হচ্ছে শুল্ক। হ্যাঁ, শুল্কপক্ষের একাদশী, এটা শুরু করতে হচ্ছে শুল্কপক্ষের একাদশী। ওকে, পরে আসি 29 নাম্বার। 29 নাম্বার হচ্ছে লগি পুঁতেকে সালতি গতি ঠেকায়। অর্থাৎ চলমান সালতি, সালতি মানে নৌকা, সালতি মানে কি নৌকা। নৌকাটা চলমান আছে, নৌকাটাকে আমি যদি স্থির করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তোমার হচ্ছে বৈঠা কুপতে হবে। বৈঠা বা তোমার হচ্ছে গতি, যে লগি, লগি 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 যেটা বলে, হ্যাঁ বড় একটা কাঠ বা বাঁশের মধ্যে থাকে যেটা, সেটাকে লগি বলে থাকে। লগিটা কি করতে হবে? কুপতে হবে বা এইভাবে কুপে দিতে হবে। হ্যাঁ, কুপে দিলে কি হবে? নৌকার স্রোত বা গতি যেটা সেটা কি হবে? রোধ হবে, কমে যাবে। তাহলে নদীতে কুপে দিবে, কুপে দেওয়ার পরে এই কূপটা দিছে কে বা গদি ঠেকাইছে কে? দেখি বুড়ো লোকটি। বুড়ো লোকটি তো নৌকা ছিলেনই না, নৌকা ছিলেন না, তাহলে মানে এটা হবে না। এখন কৈলাস ছিল উপরে, তারপর হচ্ছে বাহক, এটাও হয় নাই। তাহলে উত্তর সঠিক হচ্ছে কোনটা? মাসি আর পিসি। মাসি পিসি, সঠিক উত্তর হচ্ছে মাসি পিসি। শেষ, মাসি পিসি। এই তো হ্যাঁ। তারপর আসি দেখো কৈলাসের সঙ্গে কাল কার দেখা হয়? অর্থাৎ কৈলাসের সঙ্গে কাল কার দেখা হয়েছিল? ওই যে বলছিলাম না যে যেমন তার সাথে যেমন লোক বসে। এই যে কৈলাস যেরকম, যোগু ঠিক সেরকম। যোগু হচ্ছে কি? যোগু হচ্ছে আল্লাহদির স্বামী। হ্যাঁ, আল্লাহদির স্বামী। কৈলাস, কৈলাস হচ্ছে কার সাথে দেখা হচ্ছে? যোগুর সাথে। কোথায় দেখা হয়েছিল? চায়ের দোকানে। কই দেখা হয়েছিল? চায়ের দোকানে। চায়ের দোকানে দেখা হয়েছিল, চায়ের দোকানে দেখা হয়েছিল। ওকে, হ্যাঁ পেলাম, চায়ের দোকানে দেখা হয়েছিল। ওকে, তারপর দেখো সালতিটা কোথায় লাগানো ছিল? সালতিটা কোথায় লাগানো ছিল? নদীর ধারে, পুকুর ঘাটে, খালের ধারে, নাকি ব্রিজের নিচে? একবার ইজি কোশ্চেন, একবার ইজি কোশ্চেন। একবার গল্প শুরু থেকে যে প্রশ্নগুলো আসছে, সালতিটা কোথায় লাগানো ছিল? নদীর ধারে, পুকুর ঘাটে, নাকি খালের ধারে, নাকি হচ্ছে ব্রিজের নিচে? ব্রিজের নিচে। কোনটা? তুমি যখন দেখবা মাসি পিসি যখন আসেন, তখন খালের ধারে, স্পষ্ট করে বলা ছিল খালের ধারে। খালের ধারে সঠিক উত্তর হচ্ছে কি? অবশ্যই খালের ধারে সালতিটা বাঁধবে। সঠিক উত্তর হচ্ছে কি? খালের ধারে। সঠিক উত্তর পাচ্ছি আমি খালের ধারে। ওকে,
পরবর্তী আসি, দেখো 32 নম্বর চলে আসছি। সালতি থেকে কি তোলা হচ্ছে? সালতি থেকে কি তোলা হচ্ছে নাকি নৌকা থেকে, অর্থাৎ নৌকা থেকে কি তোলা হচ্ছে? নৌকা থেকে কি তোলা? খড়, বাঁশ, ঘাস, কাঠ। খড়, বাঁশ, তোমার হচ্ছে ঘাস আর হচ্ছে কাঠ। খড়, বাঁশ, ঘাস, কাঠ। সালতি থেকে কি তোলা হচ্ছে? খড়, বাঁশ। তোমরা জানো যে সালতি থেকে কি তোলা হচ্ছে? তোমার হচ্ছে এই যে খড় তোলা হচ্ছে। কি তোলা হচ্ছে? খড়। কি তোলা হচ্ছে ভাইয়া? খড় তোলা হচ্ছে। সালতি থেকে খড় তোলা হচ্ছে। ওকে, পরবর্তী কোশ্চেন চলে আসি। খড় কোথায় তোলা হচ্ছে? খড় তোলা হচ্ছে পারে। কোথায়? পারে তোলা হচ্ছে। তোমরা এটা জানো যে খড় কোথায় তোলা হচ্ছে? পারে। কোথায় তোলা হচ্ছে? পারে। কে কে তুলছে? ওই যে বরুর রহমান আর হচ্ছে কৈলাস, তিনজনের মাথায় তুলে দিচ্ছে, তিনজন কিনা পারে তুলছে আর কি। উত্তর হচ্ছে এই পারে। উত্তর হচ্ছে ভাইয়া পারে। ওকে, কয়টি সালতি পাশাপাশি জোড়া লাগানো ছিল? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর হচ্ছে অবশ্যই 2টা। 2টা সালতি কি ছিল? পাশাপাশি জোড়া লাগানো ছিল। মাসে বেশি যখন আসছে তখন 2টা সালতি কি ছিল? পাশাপাশি জোড়া লাগাই দিয়েছিল। তো সঠিক উত্তর হচ্ছে 2টা সালতি, 2টা নৌকা জোড়া লাগানো ছিল পাশাপাশি। হ্যাঁ, লাস্ট কোশ্চেন দেখি আমরা। দেখো লাস্ট কোশ্চেন হচ্ছে, মাসে বেশি কি বিক্রি করে জামাইকে ভালো মন্দ জিনিস খাওয়াইছে? মাসে বেশি কি বিক্রি করে জামাইকে ভালো মন্দ খাওয়াইছে? বলো। একবার ইজি কোশ্চেন, লাস্ট কোশ্চেন সবাই উত্তর দিবা। লাস্ট কোশ্চেনটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। মাসি বেশি শেষমেশ একবারে জগুকে কি বিক্রি করে খাওয়াইছিল? হ্যাঁ, জগুকে কি বিক্রি করে খাওয়াইছিল একটু কমেন্টে জানাবা। গরু, ছাগল, কবুতর, মুরগি, কোনটা? মাসি বেশি জগুকে কি রান্না করে খাওয়াইছিল? হ্যাঁ, জামাকে কি রান্না করে ভালো মন্দ খাওয়াইছিল? গরু, ছাগল, কবুতর নাকি হচ্ছে মুরগি? দেখি সবাই একটু কমেন্ট করে জানাও ভাইয়া। এই তো, হ্যাঁ উত্তর বলে, তোমার উত্তর বলে দিয়েছো ভাইয়া, পাইছি উত্তর। হ্যাঁ, প্রতিশোধ হচ্ছে হ্যাঁ ছাগল বিক্রি করে খাওয়াইছিল। ঠিক আছে, শুরু উত্তর হচ্ছে প্রতিশোধ বি নাম্বার। বি নাম্বার, প্রতিশোধ বি নাম্বার। ছাগল বিক্রি করে মাসি বেশি জগুকে ভালো মন্দ খাওয়াইছিল। ভালো মন্দ খাওয়াইছিল। তো আমরা আজকের এই কোশ্চেনগুলো দেখলাম। এই কোশ্চেনগুলো দেখার মাধ্যমে আমরা জাজ করতে পারলাম নিজে কতটুকু পারি, এবং পাশাপাশি তোমার কতটুকু আরো একটু পড়তে হবে, কতটুকু শ্রম দিতে হবে, কতটুকু আরো নিজেকে পড়তে হবে বা পড়ার টেবিল থাকতে হবে, সেটা তুমি জাজ করতে পারো এই কোশ্চেনগুলো যখন দেখো কতটুকু পারো না পারার মধ্যে দিয়ে। তো এরকম আমরা প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি। ক্লাসগুলো করবে, ক্লাসগুলো করার মাধ্যমে নিজেকে জাজ করতে পারবে এবং জিএসটিতে একটা ভালো ফলাফল করতে পারবে, এন্ড সর্বোপরি নিজেকে একজন পাবলিকের হিসেবে পরিচয় দিতে পারবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।